সেদিন সাবার বাবার সাথে ওভাবে কথা বলার পর ওই বিষয়ে রৌনক আর মায়ের মুখোমুখি হয়নি। তার করা ব্যবহার যে মা সহজভাবে নিবে না সেটা রৌনক খুব ভালো করেই জানে। মাকে এক্সপ্লেইন করার মতো কিচ্ছু নেই তার কাছে, সেজন্য ইচ্ছে করেই মাকে এড়িয়ে গেছে সে। কিন্তু তানিয়ার জন্য এই কাজটা আর কন্টিনিউ করতে পারছে না। দিনরাত তানিয়া তার কানের কাছে একটা প্যাচারি পারছে, সে যেন মায়ের সঙ্গে কথা বলে, কিন্তু কি কথা বলবে সেটা বুঝে পায় না রৌনক। কারণ মা তার কাছে যা চায় সেটা রৌনক করতে পারবে না। তার ভাগ্যে যদি আবার বিয়ে করা লেখা থাকে তাহলে সেটা সে কেন কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এই মুহূর্তে না তো মানসিকভাবে আর না মন থেকে কোনোভাবেই সে আবার বিয়ের জন্য প্রস্তুত নয়। তাছাড়া সবচাইতে বড় কথা, সাবাকে রৌনক কখনোই বিয়ে করার কথা ভাবেনি, হয়তো কখনো ভাবতেও পারবে না। এই সহজ বিষয়টা রৌনক তার মা দিলারা জামানকে বোঝাতে পারছে না। মোদ্দা কথা হচ্ছে, কেউ নিজে থেকে বুঝতে না চাইলে সহজে কেউ কাউকে বোঝাতে পারে না। রৌনক বাসায় ফিরে ফ্রেশ হতে গিয়ে শাওয়ার নিয়ে নিয়েছে একেবারে। আস্তে আস্তে ভেবেছিল এসেই একটু ঘুমিয়ে নিবে, কিন্তু আসার পর আর ঘুমাতে মন চায়নি। বরং শাওয়ার দিয়ে এক কাপ কড়া কফি খেতে পারলে তার ভালো হয়। মায়ের ঘরে যাওয়ার জন্যে নিচের ঘর থেকে বের হতেই রৌনকের দেখা হয় জাহানারার সঙ্গে। তাকে দেখেই রৌনক দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করে, মা কোথায় খালা? মায়ের সঙ্গে কথা বলার সময় হলো তাহলে? জাহানারার প্রশ্নের জবাব না দিয়ে রৌনক বলে, আমার জন্য মায়ের ঘরে এক কাপ কফি পাঠিয়ে দেবে প্লিজ? তুমি যাও, আমি নিয়ে আসছি। দিলারা জামানের দরজা খোলাই ছিল। হাত ঘোরাতেই দরজাটা খুলে যায়। একবার দরজায় নক করে ভেতরে উকি দিয়ে রৌনক বলে, ভেতরে আসছি মা। ছেলের কণ্ঠ শুনতে পেলেও জবাব করেন না দিলারা জামান। ছেলের উপর থেকে এখনো ওনার রাগ পড়েনি, পড়বেই বা কিভাবে? ছেলে তো তার বান ভাঙতেই আসেনি। তবে ভালো খবর হচ্ছে, দেরিতে হলেও ছেলের মায়ের মান ভাঙানোর কথা মনে পড়েছে। অভিমানে মুখ অন্যদিকে ফিরিয়ে রেখেছেন দিলারা জামান। রৌনক এগিয়ে এসে মায়ের পাশেই বসে, তার একটা হাতে নিজের হাতে নিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো মা? মুখ বাঁকিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে দিলারা জামান বলে, আমার থাকা না থাকায় তোদের কারো কিছু যায় আসে নাকি? এভাবে বলছো কেন? তো আর কিভাবে বলবো? আমার মান সম্মানের কোনো মূল্য আছে তোর কাছে? নেই বলছো? থাকলে তুই লোকপতি ঘরে আমাকে ওভাবে ছোট করতে পারতি না, তাও আবার আমার দাওয়াত করা মেহমানের সামনে। আমি কখন তোমাকে ছোট করলাম? ছোট করিসনি বলেছিস? আমি কি তোমাকে কখনো কারোর সামনে ছোট করতে পারি? দেখ রৌনক, আমার সঙ্গে হেয়ালি করবি না, আমি হেয়ালি পছন্দ করি না। আর তুমিও ভালো করেই জানো আমি হেয়ালি করি না। যেটা আমার কাছে ভ্যালিড আমি সেটাই করি। তোমার এত রাগ করার কারণটা কিন্তু এখনো বুঝতে পারছি না আমি। এদিকে তুমি রাগ করে মুখ ফুলিয়ে রেখেছো, আর ওদিকে তোমার টেনশনে ভাবি খালা দুজনেরই প্রেশার হাই হয়ে আছে। আমাকে সারাদিন অফিসের হাজারটা সমস্যা দেখতে হয়, ডিল করতে হয়। এখন যদি ঘরের সমস্যাও আমাকেই দেখতে হয় তাহলে কিভাবে হবে বলো তো? সেই জন্যই তো বলছি বিয়েটা করে ফেল। সাবা বউ হয়ে এলে না হয় ঘরের সমস্যাগুলো দেখবে, তোকে আর ঘর নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের বাড়িতে বউ আছে মা। তানিয়া নিজেও তো অফিস নিয়ে বিজি, অফিসের পর দুটো বাচ্চাও আছে ওর দেখাশোনার। তারপর আর কত দিক সামলাবে বেচারি, ওরও তো সাপোর্টের জন্য কাউকে চাই। ভাবির সাপোর্ট লাগলে অ্যাসিস্ট্যান্ট হায়ার করে দিব। অ্যাসিস্ট্যান্ট দিয়ে কি ঘর সংসার কাজ হয় নাকি? তুমি কি চাও মা? তুই বিয়ে কর, আমি সাবার বাবা মাকে খবর দিচ্ছি। এক মিনিট মা, শান্ত হয়ে বসো তো প্লিজ। তুমি তো দেখছি আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। তো উঠে পড়ে লাগবো না? তোর কি নষ্ট করার মতো সময় বা বয়স আছে? এখন বিয়ে না করলে আর কবে করবি? আবার কেন বিয়ে করতে হবে আমায়? তুমি বলো, মানুষ জেনে শুনে একই ভুল কয়বার করে? তুই বিয়ের মতো পবিত্র ফরজ কাজকে
ভুল বলে আখ্যা দিচ্ছিস কেন? কারণ আমার ক্ষেত্রে ভুল, আর যেটা ভুল আমি সেটাকে ভুলই বলবো, তা শত পবিত্র কাজই হোক। ফরজ আমার আদায় করা হয়ে গেছে, তাই আবার বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। ইচ্ছে নেই বললে তো হবে না। তোর অতীতে যা হয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। একটা অ্যাক্সিডেন্টের জন্য তুই বিয়ে করবি না তা হয়? তোমরা যেটাকে জাস্ট অ্যাক্সিডেন্ট বলে খুব সহজেই উড়িয়ে দিচ্ছ, আমার জন্য কিন্তু তিলোত্তমা কেবল একটা অ্যাক্সিডেন্ট ছিল না। আই ইউজ টু লাভ হার, শি ওয়াজ মাই ওয়াইফ। আমাদের নসিবে সংসার করা লেখা ছিল না, তাই হয়নি। যেটা ভাগ্যে ছিল না সেই দোষ তো কাউকে দিয়ে লাভ নেই। ও যেমনই ছিল, যাই ছিল আর যাই করেছে, সেজন্য আমি ওকে অসম্মান করতে পারি না। ও নিজে নিজের সম্মান হারিয়েছে, তাই বলে তো আমি ওকে অসম্মান করতে পারবো না, করা উচিত না। ভুলে গেলে হবে না, শি ওয়াজ মাই ওয়াইফ, ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড লেডি ইন মাই লাইফ আফটার ইউ। এটা ঠিক, এখন আর ওকে ভালোবাসি না, তাই বলে অসম্মানও তো করতে পারবো না। তোমাদের মতো জাস্ট অ্যাক্সিডেন্ট বলে জীবনের এত বড় একটা চ্যাপ্টার আমি চাপা দিয়ে ফেলতে পারবো না মা। সরি, আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে রওনক। ওসব অতীত আঁকড়ে পড়ে থাকলে চলবে না, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তোমাদের সবার সেই ঘুরে ফিরে একই কথা। তোমাদের কেন মনে হয় আমি অতীত আঁকড়ে পড়ে আছি? আই এম হ্যাপি ইন মাই লাইফ রাইট নাও, আই এম লিভিং মাই লাইফ ইন মাই ওয়ে। এটাকে লিভিং বলে না রৌনক। তাহলে কোনটাকে বলে? কি করবো আমি বলো তো? সাবাকে বিয়ে কর। রৌনক একটা দীর্ঘশ্বাস ছাড়তে চায় কিন্তু ছাড়ে না, চেপে যায়। দিলারা জামানের কথার সুই ঘুরে ফিরে ওই বিয়েতেই আটকে আছে। একটা কথা বলো তো, তুমি কি চাও? আই মিন কোনটা চাও? আমি বিয়ে করি নাকি সবাইকেই বিয়ে করি, কোনটা? দিলারা জামান তৎক্ষণাৎ জবাব দিতে পারেন না। উনি চান ওনার ছেলে বিয়ে করুক, তবে সাবাকে ওনার ভীষণ পছন্দ, মেয়ে ওনার ভীষণ বাধ্যগত। এই মুহূর্তে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না ছেলেকে কি জবাব দিবেন। উনি কি বলবেন তুই সাবাকেই বিয়ে কর, নাকি ছেলেকে বলবেন তোর কানা ল্যাংড়া বোবা যা ভালো লাগে তুই তাকেই বিয়ে কর, তাও বিয়েটা অন্তত কর। সিদ্ধান্ত নিতে পারছেন না দিলারা জামান। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে রৌনক বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, বলে, তুমি আগে নিজে সিদ্ধান্ত নাও, আসলে তুমি কোনটা চাও, তারপর না হয় আমাকে জানাবে। বেরিয়ে যাওয়ার আগে রৌনক আরও বলে, আরেকটা কথা, প্লিজ আর এভাবে নিজেকে ঘরবন্দি করে রেখো না। ভাবি খালা দুজনেরই তোমাকে নিয়ে টেনশন প্রেশার হাই হয়ে আছে। তাছাড়া তুমি ঘরবন্দি হয়ে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। সমাধানের জন্য ইউ হ্যাভ টু ফাইট, ইউ হ্যাভ টু কনভিন্স মি। ভাবো, ভালো মতো ভাবো, আসলে তুমি কি চাও, তারপর না হয় আমাকে জানিও। তবে যাই ভাবো একটু ভেবে চিনতে ভেবো, কেমন? হতেই পারে তোমার ভাবনার উপর আমার সিদ্ধান্ত নির্ভর করছে। দিলারা জামানকে কথার প্যাচে ফেলে বেরিয়ে যায় রৌনক। মায়ের ঘরের বাইরেই তার দেখা হয় ভাবির সঙ্গে। তানিয়ার হাতে কফির মগ, তা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কথা হলো মায়ের সঙ্গে? ভাবির হাত থেকে কফি নিয়ে রৌনক তাতে একটা চুমুক দিয়ে আয়েশি ভঙ্গিতে বলে, হলো হলো, বেশ কথা হলো। তা কি বললে? মন ভাঙাতে পারলে? কে হারলো, মা না তুমি? কফিতে আরেকটা চুমুক দিয়ে রৌনক বলে, হার জিত আপাতত পেন্ডিং আছে। তুমি বরং ভেতরে যাও, গিয়ে তোমার শাশুড়িকে উদ্ধার করো। সেই মুহূর্তে তোমার গভীর চিন্তা ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছে। তুমি গিয়ে আমার বেচারি মাকে চিন্তার সাগরের ডোবা থেকে বাঁচাও। কি এমন বললে তুমি? যাকে বলেছি তার থেকেই শোনো না হয়। আচ্ছা, আমি দেখছি। তানিয়া শাশুড়ির ঘরে যাওয়ার জন্য পা বাড়ালে রৌনক তার পথ আগলে বলে, থ্যাংক ইউ, কফিটা সময়ের মতো ভালো হয়েছে। তবে কেউ একজন আছে যার হাতের বানানো চাই পৃথিবীর সবচাইতে বেস্ট চা। তোমার এই বেস্ট কফির চাইতেও 1000 গুণ বেস্ট। এতটুকু বলেই নিজের ঘরের দিকে পা বাড়ায় রৌনক। তানিয়াকেও একটা গোলক ধাঁধা ধরিয়ে দিয়ে গেল সে। জানতে চাইলেও সে তানিয়াকে এই বিষয়ে আর কিচ্ছু বলবে না। আচমকা সবার সঙ্গে এমন লুকোচুরি খেলতে ভালোই লাগছে রৌনকের। জীবন হার হামেশাই আমাদের সঙ্গে লুকোচুরি খেলে, তাই সুযোগ পেলে মাঝে মধ্যে জীবনের সঙ্গেও লুকোচুরি খেলা উচিত। সাবা নিজের ঘরে বসে আরাম করে কাছের মেয়েকে দিয়ে হাতে পায়ে নেইল পালিশ লাগাচ্ছে। আজ সন্ধ্যার পর রৌনকদের বাসায় যাবে সে। উদ্দেশ্য রৌনকের সাথে দেখা করা।
বন্ধের দিন রৌনক যে বাসায় আছে তা ভালো করেই জানে সাবা, তাই যাওয়ার আগের প্রস্তুতি চলছে। রুমের দরজা খোলা থাকায় আর জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না সাবার ছোট বোন রিপা। এগিয়ে এসে কাছাকাছি দাঁড়িয়ে রিপা জিজ্ঞেস করে, শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। সাবা মাথা তুলে তাকায় না, তার মনোযোগ নিচের পায়ের দিকে। যদি সে মুখ তুলে তাকালে নেইল পেইন্ট নষ্ট হয়ে যায়, তাহলে তো তাকে দেখতে সুন্দর লাগবে না। তাই বোনের দিকে না তাকিয়ে নিচের দিকে মনোযোগ ধরে রেখেই সাবা জবাব দেয়। ঠিক হচ্ছে না বল, ঠিক হয়ে গেছে। বলে এবারে বিছানায় বসে পড়ে। রিপা জিজ্ঞেস করে, পাত্রকে রিয়নক জামান? ছোট বোনের প্রশ্নের জবাব না দিয়ে সাবা বলে, আস্তে বস রিপা, এক্ষুনি তো আমার নেল পেনটা নষ্ট হয়ে যেত। বড় বোনের এসব হেয়ালি পনায় পাত্তা না দিয়ে রিপা আবার জিজ্ঞেস করে, বললে না পাত্রকে রিয়নক ভাই? আর কে হবে? রৌনক ছাড়া কার এত যোগ্যতা আছে আমায় বিয়ে করবে? কেন, তোমাকে বিয়ে করতে যোগ্য লাগবে নাকি? অবশ্যই লাগবে। আমি তো যাকে নয় তাকে বিয়ে করব না। আমি সাবা আহমেদ, দি আশরাফ আহমেদের মেয়ে। বাবার পরিচয় ছাড়া আহামি বিশেষ কোনো তোপ তো তুমি নাও আপু। এবারে মুখ তুলে কেমন কেমন করে তাকাই সাবা। তার এই মুহূর্তে একদম মন চাইছে না ছোট্ট বোনের সঙ্গে অযাচিত তর্ক করতে, কিন্তু জবাব না দিয়ে ছেড়ে দেওয়ার পাত্রী সাবা নয়। হোক কথার তর্ক বা কোনো কম্পিটিশন, তাকে জিততেই হবে। হারতে সাবা শেখেনি, তাই চোখ মুখ শক্ত করে জবাব দেয়, আলাদা করে আর কোনো পরিচয়ের তো প্রয়োজন নেই। আমার বাবার পরিচয় তো যথেষ্ট। আর তুই এমন আমাকে জেরা করছিস কেন? করেছি কারণ আমি যতটুকু বুঝি রিয়নক ভাই তোমাকে পছন্দ করে না। যা করে সেটা সমীহ, তাও বাবার জন্য। তুমি বাবার মেয়ে না হলে তোমাকে সেই মুখ্য লাগাতো না, তোকে বিয়ের স্বপ্ন দেখাতো দূরের কথা। শোন রিপা, আমি সাবা, দিনে জেগে জেগে স্বপ্ন দেখি না। আমি যেটা বলি সেটাই হয়। রৌনককে আমি বিয়ে করেই ছাড়বো, বাই হুক অর বাই কুক। হি উইল বি অনলি মাইন। জোর করে সম্পর্ক হয় না আপু। সম্পর্কে একে অপরের প্রতি ভালোবাসা থাকাটা জরুরি। ভালোবাসা না থাকলে সংসারে সুখ আসবে কিভাবে? তোকে আমাদের বিষয়ে না ভাবলেও চলবে। আমার মতো সুন্দরী বউ যার চোখের সামনে দিনরাত ঘুরঘুর করবে, সেই এমনিই খুশিতে টকবক করবে। বরং আমায় বিয়ে না করলেই রৌনক আফসোস করবে। বিউটি হাত ফসকে বেরিয়ে গেল, এটা ওর ভাগ্য। বিবাহিত হয়েও আমার মতো অবিবাহিত সুন্দরী বউ পাচ্ছে। এমন ভাগ্য যা হয়তো সে চাই না। রৌনক আমায় চাই কি চাই না সেটা আমি বুঝে নিব। তুই আপাতত এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা। আমার মুডটা যথেষ্ট ভালো আছে। তোর সঙ্গে কথা বলে আমি আমার মুড নষ্ট করতে চাই না। রিপা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে আরও বলে, তাড়াহুড়ো করো না আপু। জীবনটা কখনো কোনো ছেলে খেলা নয় যে যে নাম যশ ব্যাংক ব্যালেন্স কাছে নিজের সব বাজি লাগিয়ে দিতে হবে। যাই করো একটু ভেবেচিন্তে তারপর করো, যাতে করে একটা সময় পর তোমাকে না আফসোস করতে হয়। পুরুষ মানুষের কি আছে, এক বউ গেলে আরও 100টা বিয়ে করতে পারবে। বয়স হলেও পুরুষের যৌবন যায় না, কিন্তু মেয়েদের নামের পাশে একবার ডিভোর্সের তকমা লেগে গেলে জীবনটা শেষ হয়ে যায়। তাছাড়া মেয়ে মানেই কুড়িতে বুড়ি। তুমি তো বহু আগেই কুড়ি পেরিয়েছো। রিপার এমন কথায় অনেকটা ক্ষেপে যায় সাবা। চেঁচিয়ে বলে, এই তুই আজকাল কাদের সাথে চলাফেরা করছিস বলতো? তোর কথা এমন বস্তিদের মতো কেন হয়ে গেছে? বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেই আদবও ভুলে গেছিস নাকি? আমি আমার আদব ঠিকই জানি আপু। তুমি হাইপার হয়ে যাচ্ছ। ঠান্ডা মাথায় ভাবো, তাহলে দেখবে আমার কথাগুলো ভুল আমি বলিনি। তোমার ভালোই চাই তাই বলেছি। তুমি তো আমার সৎ বোন নও, আপন বোন। একই মায়ের পেটে আমাদের জন্ম। আমি কি কখনো তোমার মন্দ চাইতে পারি?
পারি না বলেই তোমার চিন্তায় এত কিছু বললাম, বাকিটা তুমি ভেবে দেখো। বেরিয়ে যাওয়ার আগে রিপা আরও বলে, আমার কোথাও অবশ্যই ভেবে দেখো কিন্তু। রিপার কথায় ইতিমধ্যে সাবার মস্তিষ্কের ভিতর আগুন ধরে গেছে, রাগে মাথা ফেটে যাচ্ছে ওর। গলা ফাটিয়ে চিৎকার করতে পারলে হয়তো হালকা লাগতো তার, কিন্তু আপাতত সে এই কাজ করবে না। একটু পরেই সে রৌনকের সঙ্গে দেখা করতে যাবে, তাই এই মুহূর্তে চিৎকার চেঁচামেচি করে সময় নষ্ট করার মতো সময় হাতে নেই। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে সাবা আবার পায়ের দিকে তাকায়, কাছের মেয়েটা নেইল পেন্ট ঠিকঠাক লাগাচ্ছে কিনা দেখতে। কিন্তু পায়ের দিকে তাকিয়েই সাবার মস্তিষ্কে নিভে যাওয়া আগুনটা আবার জ্বলে ওঠে। পায়ের এক আঙ্গুলের নেইল পেইন্ট নষ্ট হয়ে গেছে। এটা হয়েছেও ওর নিজের দোষেই। রিপার সঙ্গে বাকবিতণ্ডা করতে গিয়েই নড়েছিল সে, কিন্তু এদিক সেদিক না তাকিয়েই ঠাস করে মেয়েটার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় সাবা। চেঁচিয়ে বলে, একটা কাজও ঠিকঠাক করতে পারিস না, ছোট লোকের জাত। সারা দিন শুধু গান্ডে পিণ্ডে গেলা চাইয়ে দে, মুছে আবার ঠিক করে লাগা। কাছের মেয়েটার চোখে পানি টলমল করছে, যা সাবা দেখেও দেখে না। এসব দেখার মানসিকতা ওর নেই। ছোট্ট বোন কিছু কঠিন বাস্তব কথা শুনিয়ে গেছে তাকে, যা সহ্য করতে না পারায় সেই তেজটাই অসহায় মেয়েটার উপর ছেড়ে দিল। রৌনকের মুখোমুখি বসে আছে লাবিব, তাদের দুজনের সামনেই কফি রাখা। তারা দুজনেই বসে আছে একটা কফি শপে। রৌনক এখনো নিজের কফির কাপে চুমুক বসায়নি, তবে লাবিব অর্ধেকটা শেষ করে ফেলেছে ইতিমধ্যেই। ওর বাবা হাসপাতালে থাকায় ওখানে দৌড়াদৌড়ি করে বেচারা বড্ড ক্লান্তি তার চোখ মুখেও প্রকাশ পাচ্ছে খানিকটা। রৌনককে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে এবারে লাবিব নিচে থেকেই জিজ্ঞেস করে, এনিথিং রং বস? ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রৌনক বলে, তুমি কি কাউকে পছন্দ করো? তোমার জীবনে কেউ আছে? আচমকা রৌনকের মুখে এমন প্রশ্ন শুনে খানিকটা ভড়কে যায় লাবিব। একটুর জন্য গরম কফি তার হাত ছলকে পড়ে যায়নি, সে সামলে নিয়েছে। কাপটা হাত থেকে নামিয়ে রেখে বলে, হঠাৎ এমন প্রশ্ন? তুমি বলতে না চাইলে ইটস ওকে। আসলে না বলতে চাওয়ার মতো কিছু নয়। আপনি তো কখনো পার্সোনাল লাইফ নিয়ে আগ্রহ দেখাননি। আজ আচমকা জিজ্ঞেস করায় সামান্য অবাক হয়েছি। সামান্য থেমে লাবিব আরও বলে, আছে একজন যাকে খুব পছন্দ করি, পার্মানেন্ট করে জীবনে আনতে চাই, যদিও এখনো তাকে কিছু বলা হয়নি। বলনি কেন? সাহস করতে পারিনি, যদি ফিরিয়ে দেয় সেই ভয়ে। তবে খুব বেশি দিন আর অপেক্ষা করব না। কি করবে? সে হ্যাঁ বলুক বা না, আমি তাকে নিজের পছন্দের কথা জানিয়ে দেব। রৌনক মনে মনে ভাবে, ফিরিয়ে দেবে না? জামাই আদর করার জন্য এমনি বসে আছে, বলেই দেখো ঝাঁপিয়ে পড়বে। মুখে আর কিছু বলে না রৌনক। তাকে চুপ করে থাকতে দেখে লাবিব জিজ্ঞেস করে, তা বললেন না, হঠাৎ আজ কি হলো যে আমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারেস্ট জাগলো? কিছু না, এমনি। রৌনক নিজেকে সামলে নিয়েছে। এমনিও খুব সহজে বিচলিত হওয়াটা তার স্বভাবে নেই, কিন্তু লাবিবের মনোপুত হয় না রৌনকের জবাব, তাই সে বলে, কিছু একটা তো হয়েছে। কোনো কারণ ছাড়া জিজ্ঞেস করার লোক আপনি নন। বলা যায় কি হয়েছে? রৌনক আবারও ফস করে আরেকটা দীর্ঘশ্বাস ছাড়ে। বাড়িতে যে তার আবার বিয়ের পরোয়ানা জারি হয়েছে, সেই ঘটনার সবটা বিস্তারিত ভেঙে বলে। সব শুনে বিজ্ঞের মতো কিছুক্ষণ রৌনকের মুখের দিকে তাকিয়ে থাকে লাবিব। সে বুঝতে পারে না এখানে আপত্তিকর কি আছে। সব কিছু শোনার পর বলে, আপনার আপত্তিটা ঠিক কোন জায়গায় বলুন তো? আবার বিয়েতে তো আমি দোষের কিছু দেখছি না। তাছাড়া এটাও তো ঠিক, অতীতে হওয়া একটা অ্যাক্সিডেন্টের জন্য আপনি নিজের জীবন থামিয়ে রাখতে পারেন না। Don't talk like them, Labib. That was not any stupid accident for me. I was married with her. She was my wife. এই সহজ বিষয়টা তোমরা বুঝো না কেন? আমি মরে গিয়েছি, না ও মরে গিয়েছে, যে সবাই মিলে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়কে মানুষকে অ্যাক্সিডেন্ট বানিয়ে দিচ্ছ। লাবিব বুঝতে পারে রৌনকের কথাটা পছন্দ হয়নি। এমনিতেও বেচারা বিরক্ত, এখন সেও যদি অন্যদের মতো করেই কথা বলে তাহলে তো হচ্ছে না। তাই নিজেকে কারেকশন করে নিয়ে বলে, লেট মি কারেক্ট মাই সেলফ। আনলাম ওটা অ্যাক্সিডেন্ট ছিল না,
কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের অতীত ফেলে এগিয়ে যেতে হয় ভবিষ্যতের দিকে। আর সেজন্য কখনো কখনো অতীতকে অ্যাক্সিডেন্ট নামক তকমা লাগিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। এতে মন্দ কিছু নেই। এসব আপাতত বাদ দেই। আগে বলুন তো, বিয়ে করতে সমস্যা কোথায়? আই ডোন্ট নো। সমস্যা বিয়েতে নাকি যে পাত্রী দেখা হচ্ছে তাতে? আপনার নিজের কোনো পছন্দ আছে? রৌনক এবারে সরাসরি তাকায় লাবিবের চোখের দিকে। ওর করা প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করে ওরই প্রশ্নের ভিতর, কিন্তু উত্তর মেলা ভার। সাবা বাসায় এসে সরাসরি দিলারা জামানের ঘরেই এসেছে। সাবাকে দেখে আহ্লাদে গদগদ হন তিনি, বুকে চড়িয়ে নেন তৎক্ষণাৎই। ব্যস্ত কণ্ঠে সাবা জিজ্ঞেস করে, আপনাকে এমন শুকনো শুকনো লাগছে কেন আন্টি? আপনার কি শরীর খারাপ করছে? না তো, শরীর খারাপ হয়নি। তাহলে কি আমি আশায় আপনি খুশি হননি? আপনার মুখে হাসি নেই কেন? ওমা, খুশি হব না কেন? অবশ্যই খুশি হয়েছি। তুমি আসবে, আমি খুশি হব না তা কি হয়? আর এক দফা আহ্লাদে গদগদ হন দিলারা জামান। এদের দুজনের আহ্লাদীপনার মধ্যেই ঘরে প্রবেশ করে জাহানারা। তার হাতে এক গ্লাস অরেঞ্জ জুস। সাবা এই বাসায় এলেই আগে তাকে এক গ্লাস অরেঞ্জ জুস দিতে হয়। ওর ভাষ্যমতে বাইরে অনেক গরম, যদিও সে এসি গাড়ি করেই আসে, তাও গরম তাকে কাবু করে ফেলে। তাই বাইরে থেকে এলে আগে তার এক গ্লাস অরেঞ্জ জুস খাওয়া যায়। এই কথা জানার পর দিলারা জামান জাহানারাকে বলে দিয়েছেন সাবা এই বাসায় এলে আসার সঙ্গে সঙ্গে যেন তাকে অরেঞ্জ জুস দেওয়া হয়। তবে সেটা কেবল অরেঞ্জ জুস নয়, অর্গানিক অরেঞ্জ জুস ছাড়া সাবা খায় না। সেই অর্গানিক অরেঞ্জ জুস নিয়েই হাজির হয়েছে জাহানারা। হাত থেকে জুসের ট্রেটা নামিয়ে রেখে নাস্তার ব্যবস্থা দেখার জন্যে ফিরে আসতে নিলে তাকে ডাক দিয়ে দাঁড় করান দিলারা জামান। বলেন, রৌনককে বলো আমার ঘরে আসতে। রনক তো বাসায় নেই আপা। বাসা নেই মানে? কোথায় গেছে? সেটা তো বলে যায়নি। কখন গেল? এই আধা ঘন্টা হবে বেরিয়েছে। আমি তো ওকে বললাম সাবা আসবে, বিকালে যেন কোথাও না যায়। আজ দুপুরেও বাসায় ছিল না। ছেলেটা আজকাল করছে কি? সেই খবর তো আমি দিতে পারছি না। আচ্ছা তুমি যাও, সাবার জন্য নাস্তার ব্যবস্থা করো। আমি দেখছি রৌনক কোথায় গেল। জাহানারা বেরিয়ে যেতেই দিলারা জামান তার বেডসাইড টেবিলে থাকা মোবাইল ফোনটা হাতে নিয়ে ছেলের নম্বর ডায়াল করেন। রিং হয়ে হয়ে কল কেটে যায়, কিন্তু রৌনকের সাইডে কলটা রিসিভ হয় না। প্রথমবার কেটে যাওয়ায় আরও একবার কল মিলায় দিলারা জামান, কিন্তু পরপর কয়েকবার কল দিয়েও লাভের লাভ কিচ্ছু হয় না। রৌনক কল রিসিভ করে না। এই ছেলেটাকে নিয়ে ওনার হয়েছে জ্বালা। কোনোভাবেই কথা শোনাতে পারছেন না। খুব বেশি কিছু তো উনি চাইছেন না, যা চাইছেন তাও ছেলের ভালোর জন্যেই। এদিকে সাবার হাস্য উজ্জ্বল মুখে অমাবস্যা নেমে এসেছে। তা দেখে ফোনটা নামিয়ে রেখে দিলারা জামান সাবার চিবুক স্পর্শ করে হাতে চুমু খেয়ে বলেন, তুমি একদম মন খারাপ করো না। ওর হয়তো জরুরি কোনো কাজ পড়েছে তাই বেরিয়ে গেছে। দেখছো না, জানিয়ে যাওয়ার সময়টাও পাইনি। কাজ না থাকলে নিশ্চয়ই যেত না। ও জানে তো তুমি আসছো। তোমার সাথে দেখা করার চাইতে জরুরি কিছু আছে নাকি? কিন্তু কি বলতো, এত বড় ব্যবসাটা তো ওকে একাই দেখতে হচ্ছে, তাই জরুরি কাজ পড়ে গেলে ইগনোর করতে পারে না। কাজ না পড়লে নিশ্চয়ই ও বাসায় থাকতো তোমার জন্য। দিলারা জামানের কথা শুনে সাবার অমাবস্যা নামা মুখ আবার খিলখিলিয়ে ওঠে। উনি আরও বলেন, তুমি একদম মন খারাপ করো না। ও ফোন রিসিভ না করা পর্যন্ত আমি ওকে কল করব। এবারে খানিকটা আহ্লাদ দেখিয়ে সাবা বলে, ইটস ওকে আন্টি, আপনি আর ওকে ডিস্টার্ব করবেন না আমার জন্য। তাছাড়া আমি তো আপনাকে দেখতে এসেছি, আপনার সঙ্গে দেখা করতেই এসেছি। আরও একবার সাবার চিবুক স্পর্শ করে হাতে চুমু খেয়ে দিলারা জামান বলেন, শোনা মেয়ে আমার, আমি মনে হয় জানি কোথায় ফোন করলে রৌনককে পাওয়া যাবে। আরেকটা কল দিই, একটু ওয়েট করো। এবারে দিলারা জামান লাবিবকে কল মিলায়। টেবিলের উপর থাকা লাবিবের ফোনটা বেজে উঠতেই স্ক্রিনে মিসেস এস ডট জামান নামটা ভেসে ওঠে। লাবিব কিছু বলার আগেই রৌনক জিজ্ঞেস করে, মা নিশ্চয়ই। মাথা ঝাঁকায় লাবিব। সে বুঝতে পারে না কি করবে। কল রিসিভ করার জন্যে ফোনটা তুলতে নিলেই রৌনক বলে, আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি
কোথায় আছি তা তুমি কিছু জানো না। মিথ্যা বলবো? বলতে না চাইলে কল রিসিভ করার প্রয়োজন নেই। বেচারা লাবিব পড়ে যায় ঝামেলায়। কল রিসিভ করলে মিথ্যা বলা লাগবে, তাই কল রিসিভ না করার সিদ্ধান্ত নেয়। রিং হয়ে কলটা কেটে যায়। দিলারা জামান আবারও কল দিতে নিলে সাবা তার হাত টেনে ধরে বলে, ইটস ওকে আন্টি, আমি সত্যি সত্যি আপনার জন্যই এসেছি। রৌনকের সঙ্গে না হয় পরে কোনো সময় দেখা করে নিব। দিলারা জামান ফোনটা নামিয়ে রাখেন। মুখে এই কথা বললেও মনে মনে যথেষ্ট বিরক্ত হয় সাবা। সে এত সুন্দর করে সেজে তৈরি হয়ে এলো, অথচ যার জন্যে এত আয়োজন তারই দেখা নেই। এখন নাকি ওকে এই বয়স্ক মহিলাটার সঙ্গে বসে গল্প করতে হবে। আর চোখে একবার দেয়াল ঘড়িটার দিকে তাকায় সে। কখন আসবে রৌনক? রৌনককে আবারও চুপ করে বসে থাকতে দেখে লাবিব জিজ্ঞেস করে, এভাবে অ্যাভয়েড করলে কি প্রবলেম সলভ হবে? অ্যাভয়েড করছি না, অ্যাভয়েড যেন না করা লাগে সেই সলিউশন খুঁজছি। খুঁজে পেলেন কিছু? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রৌনক। দাঁড়িয়ে বলে, এখনো খুঁজছি, খুঁজে পেলে অবশ্যই তোমাকে জানাবো। আজ উঠছি। তোমার ব্যস্ত সময়ের মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ লাবিব। ইটস অল রাইট। ইনফ্যাক্ট আপনি আমার স্মরণ করেছেন, আমি এতেই কৃতজ্ঞ। রৌনক আর অপেক্ষা করে না, লাবিবকে রেখেই বেরিয়ে যায়। লাবিব পিছনে বসে থাকে একা। রৌনকের অতীত সম্পর্কে অনেক কিছুই জানে সে। সম্পূর্ণ না হলেও কিছু আন্দাজ করতে পারছে কেন রৌনক এখনো পর্যন্ত মানসিকভাবে নিজেকে তৈরি করতে পারছে না। রৌনককে নিয়ে ভাবতে ভাবতেই আচমকায় চিত্রলেখার কথা মনে পড়ে যায় লাবিবের। এখন কেমন আছে কে জানে। বাবাকে নিয়ে এত ব্যস্ত ছিল সে, খোঁজ নেওয়ার সময় পায়নি। হাতঘড়ি দেখে সে, এখনো কিছুটা সময় আছে তার হাতে। চট করে একবার চিত্রলেখাকে দেখে আসার সিদ্ধান্ত নেয়। সেই উদ্দেশ্যেই চিত্রলেখার নম্বর ডায়াল করতে করতে বেরিয়ে পড়ে। রৌনক যখন বাসায় ফেরে তখন রাত 9:30 বাজে। বন্ধের দিনে জরুরি কোনো কাজ না থাকলে বাসার বাইরে তেমন একটা থাকে না সে, কিন্তু আজ ইচ্ছে করেই দেরি করে ফিরেছে। নিজের ঘরে প্রবেশ করতেই রৌনক দেখে তার বেডের উপর আয়েশি ভঙ্গিতে বসে আছে সাবা। তাকে দেখতে পেয়েই কোমর দুলিয়ে এগিয়ে আসে। এগিয়ে এসে ঠিক তার মুখোমুখি দাঁড়ায়। রৌনক জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের কি অ্যাপয়েন্টমেন্ট ছিল কোনো? 2 দিন পর যার সাথে আমার বিয়ে হবে তার সঙ্গে দেখা করতে বুঝি অ্যাপার্টমেন্ট লাগবে? লিসেন সাবা, আই থিঙ্ক আমি আমার পয়েন্টটা অলরেডি বলে দিয়েছি। এবারে সাবা বেহায়াপনার সীমা অতিক্রম করে আরো 2 কদম এগিয়ে এসেছে রৌনকের গলা জড়িয়ে ধরে বলে, তুমি যাই বলো না কেন আমি পেছন ছাড়ছি না। বিয়ে তো আমাদের হবেই। চট করে মাথাটা বিগড়ে যায় রৌনকের। তবুও সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। তার গলায় জড়িয়ে থাকা সাবার হাত ছাড়িয়ে নিয়ে বলে, পেছনে দরজা আছে, নাও প্লিজ এক্সকিউজ মি, আই এম টায়ার্ড, আই নিড টু রেস্ট। সাবা হাত বাড়িয়ে রৌনকের গাল স্পর্শ করে বলে, ওকে, ইউ টেক রেস্ট। আজ আর তোমায় বিরক্ত করছি না। দেখা হয়েছে, আপাতত এতটুকুই ইনাফ। কথার কি আছে, কথা তো সারা জীবনই বলতে পারবো। সাবা বেরিয়ে গেলে রৌনক নবের লকটাক লাগিয়ে দেয়। মূলত এই ইরিটেটিং মেয়েটাকে অ্যাভয়েড করতেই এত দেরি করে বাসায় ফিরেছে সে। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি। আজ হয়তো রৌনকের কপাল মন্দ, তাই চেষ্টা করেও লাভ হয়নি। ফস করে একবার দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে যায় সে। একটা কোল্ড শাওয়ার না নিলে মাথা ঠান্ডা হবে না তার। রৌনক নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। 8 তলার উপরে সম্পূর্ণটা নিয়ে ডুপ্লেক্স সিস্টেম বানানো হয়েছে। রৌনকের বাবা অনেক বছর আগে এদেশের নামকরা ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে সম্পূর্ণ বাসা ডিজাইন করিয়েছেন, সাজিয়েছেন। রৌনকের বারান্দা থেকে ভিউটা চমৎকার সুন্দর দেখায়। দক্ষিণমুখী হওয়ায় বাতাসের অভাব হয় না। শান্ত চিত্তে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ব্যস্ত রৌনক। সম্ভবত তার মস্তিষ্কের ভেতর কিছু চলছে। গভীর কোনো ভাবনায় আচ্ছন্ন সে, তাই তো তানিয়ার প্রবেশ টের পায়নি। পেছনে এসে দাঁড়িয়ে ছেড়ে কাশে তানিয়া। কাশির শব্দ পেয়ে পেছন ফিরে তাকায় রৌনক। তানিয়াকে দেখে উদ্বিগ্ন না হয়ে শান্ত ভঙ্গিতেই জিজ্ঞেস করে, কখন এলে তুমি?
এই তো যখন তুমি কারো ভাবনায় গভীর পর্যন্ত ডুবেছিলে। নিজের কথার সঙ্গে আরো চোখ করে তানিয়া বলে, তোমার রুমের দরজা আনলক ছিল, তুমি রুমে ছিলে না, তাই অনুমতি ছাড়াই চলে এলাম। রাগ করোনি নিশ্চয়? সিগারেটে আর একটা টান দিয়ে সামনের দিকে তাকায় রৌনক। অস্বীকার করে না, তাই তানিয়া ধরেই নেয় রৌনক সত্যি সত্যি কাউকে নিয়ে ভাবছিল। বিকালে মায়ের ঘর থেকে বের হবার সময় যখন চায়ের বিষয়টা বলে, তখনই বুঝতে পেরেছিল দেয়ার ইজ সামথিং রং। রৌনকের জীবনে হয়তো কারো আগমন ঘটেছে, নয়তো এমনি এমনি কারো প্রশংসা করার মানুষ সে নয়। ও মুখ সহজে কারো নাম জপে না, প্রশংসা করে না, খুব সহজে কাউকে মুগ্ধ হয় না। সেই মানুষটাই যেহেতু কারো প্রশংসা করেছে আগ বাড়িয়ে, তার মানে নিশ্চয়ই মনের ঘরে কারো আগমনের আয়োজন চলছে। কোনো ভনিতা না করে তানিয়া সরাসরি প্রশ্ন করে, তোমার জীবনে আজকাল ঠিক কি চলছে বলো তো রৌনক? তানিয়ার প্রশ্নের জবাব না দিয়ে বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় রৌনক। জিজ্ঞেস করে, এই অসময়ে ভাইকে রেখে তুমি আমার ঘরে কেন ভাবি? প্রসঙ্গ পাল্টাতে আমার প্রশ্নের জবাবে আমাকেই প্রশ্ন করা হচ্ছে। যে বিষয়টা আমি নিজেই জানি না সেটা তোমায় কি করে বলি বলো তো? আচ্ছা বুঝলাম। তানিয়া জোর করে না, সে ভালো করেই জানে জোর করলেই রৌনক কিছু বলে দিবে না। তার যেটা বলার সেটা তাকে জিজ্ঞেস না করলেও বলবো, আর যা সে বলতে চায় না সেটা হাজারবার জিজ্ঞেস করলেও মুখ খুলবে না। তাছাড়া রৌনক তার জীবনের পার্সোনাল স্পেসে কারো হস্তক্ষেপ করাটা একদম পছন্দ করে না। সিগারেটে পরপর ফুঁক দিয়ে তানিয়ার মুখের দিকে তাকিয়ে রৌনক আবার জিজ্ঞেস করে, বললে না ভাইয়াকে রেখে তুমি এখানে কেন? তাকে রেখে নয়, বরং বলো আমাকেই দেওয়ার মতো সময় আজকাল তার নেই। কেন? ভুলে গেলে আমি তার জীবনে পেন্টিংয়ের পড়ে আসি। নতুন কিছু আঁকছে নাকি? হ্যাঁ, তোমার ভাইয়ার ভাবে মনে হচ্ছে জলদি সে নিরুদ্দেশ হবে। তাই নাকি? গতকালই বলছিল চার দেওয়ালের ভেতর নাকি তার চিত্রের রং ফুটে উঠছে না, মনোনিবেশ করতে পারছে না ঠিকঠাক। এক কাজ করলে কেমন হয় বলো তো ভাবি? কি কাজ? ভাইয়াকে 24 ঘন্টা ফলো করার জন্য একজন লোক হায়ার করলে কেমন হয়? আর কাজই হবে ভাইয়া কোথায় যাচ্ছে কি করছে সেই খবর রাখা, আমাদের আপডেট করা। এর কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই বলছো? কি প্রয়োজন? প্রয়োজন না থাকলে তুমি কেন ডিটেকটিভ হায়ার করেছো? রৌনকের কথায় বিন্দু মাত্র বিচলিত হয় না তানিয়া। 2 বছর ধরেই তানিয়া একজন ডিটেকটিভ হায়ার করে রেখেছে, যার কাজ কেবল রাদিন কখন কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে সেই খবরটা তানিয়া অবধি পৌঁছে দেওয়া। তবে এই বিষয়টা সে রৌনককে জানায়নি, তবুও সে জানে শুনে একটু ঘাবড়ায় না তানিয়া। রৌনক যে কোনোভাবে বিষয়টা জানতে পারবে এই বিষয়ে ধারণা ছিল তানিয়ার। তার মতো বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক যে, যার চারিদিকে এত জানাশোনা, তার কাছ থেকে কিছু গোপন রাখাটা সহজ নয়। যদিও গোপন করাটা শুরু থেকেই তানিয়ার ইন্টেনশন ছিল না, প্রয়োজন হয়নি বলেই বলা হয়নি। রৌনক আরও জিজ্ঞেস করে, তুমি কি ভাইয়াকে সন্দেহ করো ভাবি? তোমার ভাইয়ের সাথে আমার বিয়ের আগে তার নিজের ক্লাসমেটের সাথে প্রেম ছিল, সেই খবর তো তুমিও জানো রনু। মাথা ছাকায় রৌনক। তানিয়া আরও বলে, 2 বছর আগে খবর পেয়েছি তোমার ভাইয়ের প্রাক্তন প্রেমিকার তার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। এই খবর ভাইয়া জানে? জানি। ভাইয়া কি? রৌনকের কথা শেষ করতে না দিয়ে তানিয়া জিজ্ঞেস করে, যে সন্দেহ থেকে আমি ডিটেকটিভ হায়ার করেছি, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার সন্দেহ সত্যি প্রমাণিত হয়নি। তবে যতবার তোমার ভাইয়া পেইন্টিংয়ের বাহানা দিয়ে বাসার বাইরে থেকেছে, ওই ডিউরেশনে সে তার প্রাক্তনের সঙ্গে একবার হলেও দেখা করেছে। এই পর্যন্ত তোমার ভাইয়া বেশ বড় অ্যামাউন্ট তাকে দিয়েছে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে। তুমি অবাক হওনি বিষয়টা আমি জানি শুনে? কেন? আমি আগে থেকেই জানতাম কোনো না কোনোভাবে তুমি বিষয়টা জানতে পারবে। কি করব বলো, শুধু ব্যবসা নয়, তোমাদের সবার দায়িত্ব আমার উপর, তাই কে কি করছে খোঁজ রাখতে হয়। তোমার জানা নিয়ে আমার কোনো আপত্তি নেই রনক, আমি বরং তোমায় বলতাম, যেহেতু নিজেই হ্যান্ডেল করতে পারছিলাম তাই আর বলার প্রয়োজন হয়নি। রৌনক আর কিছু বলে না। তানিয়া চুপ করে দাঁড়ায়। তানিয়া ইচ্ছে করে রৌনককে জানায়নি গতকালই সে রাদিনের ফোন চেক করে পেয়েছে তার আন্ডারে 2টো সিঙ্গাপুরের টিকিট কাটা হয়েছে। শতভাগ শিওর না হলেও তার মন বলছে রাদিন তার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে।
কেন যাচ্ছে তা অবশ্য সে জানে না, তবে জলদিই জেনে যাবে। মেয়েদের সন্দেহ অনেকাংশেই সত্যি হয়ে যায়, তবে তানিয়া চায় না তার সন্দেহটা সত্যি হোক। রাদিনের সঙ্গে তার প্রেমের বিয়ে না হলেও তার জীবনে ভালোবাসার ব্যাখ্যায় কেবল রাদিনী আছে। এই জীবনে ভালোবাসার মানুষের কাছে সে প্রতারিত হতে চায় না। এখন তো নাই, যখন তাদের জীবনের সঙ্গে দুটো সন্তানের জীবনও জড়িয়ে আছে। তানিয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক জিজ্ঞেস করে, আর কিছু বলবে ভাবি? আমি এলাম তোমার খোঁজ খবর নিতে, তুমি উল্টো আমার খোঁজ নিয়ে নিলে। স্মিত হাসে রৌনক। তানিয়া জিজ্ঞেস করে, কি সিদ্ধান্ত নিলে? আপাতত কিছুই না। তোমরা যা চাইছো এই মুহূর্তে আমার পক্ষে এমন কিছু করা সম্ভব না। সাবা হোক বা অন্য কেউ, এই মুহূর্তে বিয়ে নামক চ্যাপ্টারটা রিওপেন করার মতো সময় নেই হাতে আমার ভাবি। প্রচণ্ড ব্যস্ত আছি। ব্যবসাটা এত ছড়িয়েছে যে নিজের ব্যক্তিগত জীবনে ফোকাস করার সময় নেই আমার। ব্যস্ততা তো থাকবেই রনক, তাই বলে তুমি ব্যক্তিগত জীবনকে তোয়াক্কা করবে না? ভেবে দেখছি ভাবি, এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। তানিয়া আরো কিছু বলতে চেষ্টা করে, কিন্তু তাকে সেই সুযোগ না দিয়ে রৌনক বলে, ভাইয়াকে বলো আমার তার সঙ্গে জরুরি কথা আছে, তার কখন সময় হবে। আচ্ছা বলবো। গুড নাইট ভাবি। গুড নাইট। তানিয়া সন্তর্পণে বেরিয়ে যায়। বুঝতে পারে রৌনক আর কথা বলতে চাইছে না, তাই তাকে আর না ঘেটে বেরিয়ে যায়। তানিয়া চলে যেতেই রৌনক আর একটা সিগারেট জ্বালায়। চলে আসার সময় পেছন ফিরে চিত্রলেখার মুখটা দেখেছিল সে। সেই চেহারাই তার চোখের পাতায় ভাসছে। মেয়েটা মুখে কিচ্ছু বলে না, অথচ তার চোখ ভর্তি কথার ঝুলি। সে জানতে চাইলে কি চিত্রলেখা তাকে নিজের মনের কথা বলবে অকপটে? বারান্দার গ্রিলের সঙ্গে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে চিত্রলেখা। যদিও এটা চৈত্র মাস নয়, তবু তার মনের ভিতর চৈত্রের খরা। তৃষ্ণায় ভেতরটা খা খা করছে। তবে এই তৃষ্ণা পানির নয়, কিসের তা জানতে চায় না চিত্রলেখা। বাতাসে গাছের পাতা নড়ছে, সেই সঙ্গে চিত্রলেখার খোলা চুলও উড়ছে। বাতাসের মৃদু ধাক্কায় ওড়নাটাও এদিক সেদিক করছে। মস্তিষ্কের ভেতরে তার হাজারটা চিন্তা ভাবনার ছড়াছড়ি। এসব চিন্তা ভাবনার শুরু আছে, কিন্তু কোনো শেষ নেই, নেই কোনো মানে। তাও ভাবনা মস্তিষ্কের ভেতর শেকড় গজিয়েছে। হাই তুলতে তুলতে চোখ ডোলে বোনের পাশে এসে দাঁড়ায় চারু। চিত্রলেখার কাঁধে মাথা রাখতে রাখতে বলে, তুমি এখানে দাঁড়ায় আছো কেন আপা? বলতে বলতেই আবার হাই তোলে। চিত্রলেখা চারুর প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, তুই উঠে আসলি কেন? ঘুম ভেঙে গেল, তাকাই দেখি তুমি নাই, তাই দেখতে আসলাম তোমাকে। তোর চোখে অনেক ঘুম, যা ঘুমায় পড়। তুমি ঘুমাবে না? সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস লুকিয়ে চিত্রলেখা বলে, ঘুম আসছে না। কেন আপা, কারো কথা ভাবছো? কারো কথা ভাবছো? জিজ্ঞেস করাই বুকের ভিতরটা কেমন করে ওঠে চিত্রলেখার। প্রশ্নটা কোথায় গিয়ে যেন বেঁধে। কারো কথা ভাবার অবকাশ কি ওর আছে? হু হু করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাই চিত্রলেখার বুক ছিঁড়ে। সেসব দীর্ঘশ্বাস আড়াল করতে গিলে ফেলে সে। বোনকে ভাবনায় হারিয়ে যেতে দেখে চারু আরও বলে, একটা প্রশ্ন করি তোমাকে আপা। কর। তোমার কি কখনো কাউকে ভালোবাসতে মন চায় না? কখনো কারো প্রেমে পড়তে ইচ্ছে করে না? শুনেছি প্রেম ভালোবাসা নাকি স্বর্গীয় সুখ দেয়। এক মুহূর্ত সময় না নিয়ে চিত্রলেখা বলে, না। কেন? ব্যাখ্যা চাই চারু। জবাবে চিত্রলেখা বলে, প্রেম ভালোবাসা অপাত্রে হলে জীবনটা বিষের মতো লাগে। ভালোবাসা যতখানি সুন্দর, অপাত্রে সেই ভালোবাসাই কাটার মতো বিষাদময়। ভালোবাসা তখনই সুন্দর যখন তা সুপাত্রে হয়। অপাত্রে ভালোবাসা হয়ে গেলে জীবন শেষ হয়ে যায়। অপাত্র? ভালোবাসার মানুষ কি কখনো অপাত্র হয়? অপাত্র হয়। যাকে ভালোবাসবো সে যে সুপাত্রই হবে তার কি কোনো গ্যারান্টি আছে? দিতে পারবে কেউ গ্যারান্টি? মানুষ চেনা কি খুব সহজ? বড় বোনের কথা ভাবাই চারুকে। জীবন নিয়ে চিত্রলেখার চিন্তা ভাবনা শুধু বাস্তবিক নয়, কঠিন বাস্তবিক। আবেগে সে কখনোই গা ভাসায়নি। মূলত তার জীবনের কঠিন বাস্তবতা তাকে সেই সুযোগ অনুমতি কখনোই দেয়নি। তা চারুর অজানা নয়। আপাতত এইসব কঠিন বাস্তবিক চিন্তা ভাবনা হাতে ঠেলে চারু বোনের হাত টেনে ধরে বলে, চলো আপা, ঘুমাবে। আমার ঘুম আসছে না, তুই ঘুমায় পড়।
আসো, তোমার চুল টেনে দিই, আরাম লাগবে, ঘুমও আসবে। চিত্রলেখার মন চাইছে না ঘরে গিয়ে বিছানায় মাথা রেখে চোখ বন্ধ করতে। চোখের পাতা মিলালেই সেখানে কারো অবয়ব ভেসে উঠছে, কারো চলে যাওয়ার দৃশ্য। চোখ বন্ধ করে ওসব দেখার চাইতে মুক্ত আকাশ দেখতে ভালো লাগছে তার, কিন্তু চারুর চোরাচুরিতে ফিরে যেতে হয় বিছানায়। বন্ধের দুদিন বাসায় কাটিয়ে আজ আবার অফিসে এসেছে চিত্রলেখা। যদিও রৌনক তাকে বলেছিল চাইলে আরও 2-1 দিন বাসায় থেকে বিশ্রাম করতে পারে, কিন্তু চিত্রলেখা নিজেই বাসায় থাকেনি। এমনও আহামরি কোনো শরীর খারাপ হয়নি যার জন্যে বাসায় বসে ছুটি কাটাতে হবে, বরং এই 2 দিন বাসায় থেকেই অনেকটা হাঁপিয়ে উঠেছে বেচারি। ভাই বোনদের অতিরিক্ত আদর যত্নে আর আরামে বিরক্ত ধরে গেছে খানিকটা, তাই স্বাভাবিক হতে অফিস চলে এসেছে। অহেতুক ছুটি কাটানোর পক্ষে চিত্রলেখা কখনোই নেই। অফিস বিল্ডিংয়ে ডাকতেই রিসেপশনের মেয়েটা চিত্রলেখাকে দেখেই চেয়ার ছেড়ে এগিয়ে আসে ওকে ডাক দিয়ে। চিত্রলেখা ম্যাম। মেয়েটার ডাকে দাঁড়িয়ে পড়ে চিত্রলেখা। অপারেটর ডিপার্টমেন্ট থেকে প্রমোশন হয়ে রৌনকের অফিসে যাওয়ায় এই একটা সুবিধা হয়েছে। এখন অফিসের অনেকেই তাকে ম্যাম বলে ডাকে, আগে অনেকেই নাম ধরে ডাকতো, কেউ বা এই ওই বলেই সম্বোধন করত। কিন্তু যেদিন থেকে প্রমোশন হয়ে রৌনকের সঙ্গে কাজ শুরু করলো সেদিন থেকে অনেকেরই আচরণ বদলে গেছে। বেশিরভাগই ম্যাম বা ম্যাডাম বলেই সম্বোধন করছে। মেয়েটা এগিয়ে এসে জিজ্ঞেস করে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো আছি ম্যাম। আপনার নাকি শরীর খারাপ করছে, এখন কেমন আছেন? এই খবর অফিসে জানাজানি হয়ে গেছে। মনে মনে ভাবে চিত্রলেখা, মুখে কেবল হেসে বলে, এখন ভালো আছি। আপনি স্যারের অফিসে যাচ্ছেন? অফিসেই তো যাব, আর কোথায় যাব? আপনাকে কষ্ট করে টপ ফ্লোরে যেতে হবে না। মানে বুঝলাম না। স্যারের অফিস এখন 2nd ফ্লোরে। 2nd ফ্লোর? হ্যাঁ, উপরে থেকে নামিয়ে 3 তলায় অফিস শিফট করা হয়েছে। হঠাৎ ফ্লোর চেঞ্জ কেন? সেটা তো আমি বলতে পারছি না ম্যাম। আমাকে বলা হয়েছিল সবাইকে জানিয়ে দিতে, আপনাকেও ফোন করতে বলা হয়েছে। আমি ভেবেছিলাম আপনি আজ আসবেন না, একটু পরেই ফোন করতাম আপনাকে, কিন্তু এর আগেই আপনি চলে এলেন। আর কথা বাড়ায় না চিত্রলেখা, সময় নষ্ট না করে উপরে উঠে যায়। হঠাৎ রৌনকের ফ্লোর পরিবর্তন করার কারণ কি হতে পারে তা ভাবাই তাকে। তবে কারণ যাই হয়ে থাকুক না কেন, চিত্রলেখার জন্যে ভালোই হয়েছে। এখন আর কষ্ট করে এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে না তাকে। তবে চিত্রলেখার অবচেতন মন তাকে এটাও জানায় কোনোভাবে সে নিজের ফ্লোর পরিবর্তনের কারণ নয় তো। এমন কি হতে পারে তার জন্যেই রৌনক উপর থেকে নিচে নেমে এসেছে, তার ফোবিয়ার কথা জানতে পেরে? এসব ভাবতে ভাবতেই 3 তলায় নতুন অফিসে এসে পৌঁছয় চিত্রলেখা। রৌনক কেবিনে প্রবেশ করার কিছুক্ষণ পরেই একবার নক করে ট্রে হাতে ভেতরে প্রবেশ করে চিত্রলেখা। ওকে প্রবেশ করতে দেখে মোবাইলে কিছু দেখতে ব্যস্ত রৌনক একবার চোখ তুলে তাকায়, তারপর আবার নিচু কাছে মনোযোগ দেয়। চিত্রলেখা ট্রে থেকে 1 গ্লাস ঠান্ডা পানি, 1 কাপ চা ও একটা বাটি নামিয়ে রেখে ট্রে নিয়ে ফিরে যেতে নিলেই বাধা দিয়ে রৌনক জিজ্ঞেস করে, এটা কি? দাঁড়িয়ে পড়ে চিত্রলেখা, বলে, পায়েস। পায়েস কি উপলক্ষে? আমতা আমতা করে চিত্রলেখা, ইতস্তত করে বলে, না মানে সেদিন আপনি এমন সময় বাসায় গিয়েছিলেন যে দুপুরের রান্না সেরে আমি আর সময় পাইনি যে আপনার জন্য মিষ্টি কিছু বানাবো। আমার মা সবসময় বলতো, শুনেছি অতিথিকে কখনো মিষ্টিমুখ না করিয়ে বিদায় দিতে নেই, অথচ আপনাকে মিষ্টিমুখ না করিয়েই বিদায় জানাতে হয়েছিল। সেদিন পারিনি, তাই আজ বানিয়ে নিয়ে এলাম। বাকিটুকু আর বাকি রাখলাম না। কিন্তু এর কোনো প্রয়োজন ছিল না, আমি তো খাওয়া দাওয়া করতে যাইনি সেদিন। তাছাড়া আমি কোনো ধরনের মিষ্টি খাবার খাই না, আমার জন্য অযথাই কেউ ব্যস্ত হোক সেটা আমার পছন্দ নয়। এত শক্ত কথা আশা করেনি, তাই রৌনকের বলা কথা শুনে তৎক্ষণাৎই চিত্রলেখার মুখটা চুপসে পানি হয়ে যায়।
এমনিতেই ইতস্তত লাগছিল বেচারির, এখন আরও অপ্রস্তুত হয়ে পড়েছে। কি করবে দ্রুত চিন্তা করে হাত বাড়িয়ে পায়েসের বাটিটা তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্যে কদম বাড়ায়। রৌনক হাত থেকে ফোনটা নামিয়ে রেখে ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সবেই চিত্রলেখা কেবিনের দরজার নবে হাত রেখেছে, তখনই সে পেছন থেকে ডেকে বলে, দাঁড়াও চিত্রলেখা। অমনি আবার দাঁড়িয়ে পড়ে চিত্রলেখা। কোনো অজ্ঞাত কারণে চোখ টলমল করছে ওর। দাঁড়িয়ে পড়লেও পেছন ফিরে রৌনকের দিকে তাকায় না, মাথা নিচু করেই রাখে। লজ্জা লাগছে, এভাবে অনুমতি ছাড়া কিছু বানিয়ে আনা একদম উচিত হয়নি তার। এটা অনধিকার চর্চা হয়ে গেল। কখনো চিত্রলেখা এই ধরনের আহম্মকি কারবার করেনি, আজ কঠিন একটা ভুল হয়ে গেল ওর। হয়তো চারুর বলা কথায় অবচেতন মনই ওকে দিয়ে এই কাজ করিয়েছে, অন্যথায় চিত্রলেখা এমন নয়। রৌনক চেয়ার ছেড়ে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ায়। যদিও রৌনক চিত্রলেখার দিকে তাকিয়ে আছে, কিন্তু ও বেচারি আজ ফ্লোর থেকে চোখ না তোলার পণ করেছে মনে মনে। সামনের দিকে হাত পেতে রৌনক বলে, বাটিটা দাও তো দেখি। আচমকাই মুখ তুলে তাকায় চিত্রলেখা। অমনি চোখে টলমল করা পানি এক চোখ গুলে বেরিয়ে গেল হুড়মুড়িয়ে। চিত্রলেখার গালে চোখ বেয়ে পড়া পানি দেখে বুকের ভিতর অদৃশ্য কিছু নিচের অনুভূতির জানান দেয় রৌনককে। ব্যস্ত হয়ে ওঠে সে, বাম হাত বাড়িয়ে চিত্রলেখার ডান গাল বেয়ে পড়া পানি মুছে দিয়ে জিজ্ঞেস করে, আমার কোথায় কষ্ট পেয়েছো? মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক জিজ্ঞেস করে, তাহলে কাঁদছো কেন? কাঁদছি না, চোখে হয়তো কিছু গিয়েছে তাই। এবারে আগের চাইতে আরো বেশি ব্যস্ত হয় রৌনক। এক কদম কাছাকাছি এগিয়ে যায় সে। চিত্রলেখার গালে হাতে স্পর্শ করে ঠোঁট এগিয়ে নিয়ে গিয়ে চোখে ফু দিয়ে দেয়। কিছু গিয়েছে কিনা দেখার চেষ্টা করে। রৌনকের দেওয়া ফু চিত্রলেখার চোখ গাল স্পর্শ করতেই বেচারির বুকের ভিতর কালবৈশাখী ঝড় ওঠে। শরীর অবশ লাগে, মনে হয় এই বুঝি এক্ষুনি মাথা চক্কর দিয়ে মাটিতে লুটিয়ে পড়বে সে। পার 2-3 চিত্রলেখার চোখে ফু দিয়ে রৌনক ওর গাল স্পর্শ করে রেখেই জিজ্ঞেস করে, এখন ঠিক লাগছে কি? আবারও মাথা ঝাঁকায় চিত্রলেখা। তা দেখে রৌনক আরও জিজ্ঞেস করে, শিওর? তুমি আমার সঙ্গে বাথরুমে এসো, চোখে পানি দিয়ে দিই। রৌনককে এতখানি ব্যস্ত হতে দেখে তৎক্ষণাৎই নিজেকে সামলে নিয়ে চিত্রলেখা বলে, এখন ঠিক আছি, পানি দেয়া লাগবে না। চোখটা লাল হয়ে আছে, একটু পানি দিলে ভালো লাগবে। আমি বাইরে গিয়ে দিয়ে নেব। রৌনক ছাড়তে চায় না, তবুও আর জোর করে না। চিত্রলেখার হাত থেকে পায়েসের বাটিটা নিয়ে 1 চামচ মুখে দিয়ে বলে, চমৎকার হয়েছে, কিন্তু মিষ্টি বেশি হয়েছে, আর আপনি মিষ্টি খান না। ইটস ওকে, একদিন এতটুকু মিষ্টি খেলে আমি মরে যাব না। চিত্রলেখা আর কিছু বলে না, রৌনককে ওখানে রেখেই কেবিন থেকে বেরিয়ে যায়। চিত্রলেখা বেরিয়ে যেতেই পায়েসের বাটি সমেত চেয়ারে ফিরে আসে সে। বাটিটা নামিয়ে রেখে আবার মোবাইলটা হাতে নেয়। অফিসে আসতে না আসতেই তার ফোনে একটা ডকুমেন্ট এসেছে। সেই ফাইলটাই দেখছিল রৌনক তখন। ফাইলটা দেখে তার মেজাজ বিগড়ে গিয়েছিল। সেই বিগড়ে যাওয়া মেজাজের বিরক্তি নিজের অজানাতে চিত্রলেখার উপরেই ছেড়ে ফেলেছে। ভাগ্যিস তৎক্ষণাৎই সামলে নিতে পেরেছে। রিপার সামনে এসে দাঁড়াতেই লিখন জিজ্ঞেস করে, এত দেরি করলে কেন? কখন থেকে ওয়েট করছি জানো না? জানি তো। তাহলে? মাথা বিগড়ে ছিল, মাথা গরমের সময় আসতে মন চাচ্ছিল না, তাই মাথায় এতগুলো পানি দিয়ে মাথা ঠান্ডা করে তারপর বের হলাম। এদিকে রোদের মধ্যে দাঁড়াই থেকে আমার যে চান্দি গরম হয়ে গেল, এটার কি হবে? তোমার চান্দি ঠান্ডা করার ঔষধ আছে আমার কাছে। কি? আগে একটা রিক্সা ডাকো, তারপর বলছি কি। লিখন দেরি না করে একটা রিক্সা ডেকে দুজনে চেপে বসতেই রিপা নিচের ব্যাগ থেকে একটা বক্স বের করে এগিয়ে দেয়। তা দেখে লিখন বলে, বিরিয়ানি রান্না করছো? না, আব্বু কাচ্চি নিয়ে আসছিল সুলতানির। জানোই তো, আব্বু কিছু আনলে তো বেশি আনে, যা বলার বাহিরে। আমরা খেয়েও অর্ধেক শেষ করতে পারি না। সেখান থেকেই তোমার জন্য গরম করে নিয়ে এসেছি।
তোমার তো এসব বিরিয়ানি কাচ্চি বেশ পছন্দ, আলুও এনেছি বেশি করে। চামচ আনো নাই? ফিক করে হেসে ফেলে রিপা। হেসে নিয়ে ব্যাগ থেকে একটা চামচ বের করে দিতেই লিখন আর সময় অপচয় না করে খাওয়া শুরু করে। খেতে খেতে লিখন জিজ্ঞেস করে, হঠাৎ তোমার মাথা গরম কেন? তুমি তো সহজে রাগ করো না কখনো। রাগ হয়েও না, কিন্তু চোখের সামনে অন্যায় দেখলে রাগ লাগে আমার। কি আবার কি অন্যায় করলো? ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রিপা। সকাল সকাল বোনের সাথে ঝামেলা হয়েছে ওর, নতুন কোনো বিষয়ে নয়, সেই রৌনকের সঙ্গে সাবার বিয়ে সংক্রান্ত বিষয়েই। রিপাও ছাড়েনি, উচিত কথা শুনিয়ে দিয়েছে। সাবা ছোট বোনের ঠাস ঠাস করে বলা উচিত কথা হজম করতে না পেরে যাচ্ছে তাই ব্যবহার করেছে। এই নিয়ে দুই বোনের মধ্যে সকালবেলায় বাদানুবাদ হয়েছে। কিছু না, তুমি খাও, ঠান্ডা হয়ে গেলে মজা পাবে না। লেখানো আর ঘাটে না, ও ভালো করেই জানে রিপার যেটা বলার সেটা সে নিজে থেকেই বলবে, তাকে জিজ্ঞেস করতে হবে না। তাই আর কথা না বাড়িয়ে খাওয়াই মনোযোগ দেয়। আরও কয়েক চামচ খাওয়ার পর রিপা জিজ্ঞেস করে, কাল থেকে তো তোমার IELTS এর ক্লাস শুরু, তাই না? কোনটা ছাড়বে কিছু ভেবেছো? এই বিষয়ে প্রশ্ন করতেই চামচটা নামিয়ে রাখে লিখন। রিপা জবাবের আশায় ওর মুখের দিকে তাকিয়ে থাকে। ও নাচিয়ে তাগাদা দেয় জবাব দিতে। শীতল কণ্ঠে লিখন বলে, ভাবছি মানে কি? কাল থেকে তোমার ক্লাস শুরু, তুমি এখনো ভাবছো? ফোনে না বললে দুই ভাই বোনকে যে পড়াও, মেয়েটা কি যেন নাম মেয়েটার? ও বৃষ্টি, হ্যাঁ, ওদের বাদ দিয়ে দিবে বললে না? ভাবছিলাম তো আন্টিকে বলবো ওদের আর পড়াতে পারবো না, কিন্তু আবারও কিন্তু? টিউশন একটা তোমাকে বাদ দিতেই হবে লিখন, নিজের কেরিয়ারে ফোকাস করতে হবে তোমাকে। সেটা তো বুঝছি, কিন্তু ওদের কিভাবে বাদ দিই বলো? আন্টি অনেক স্নেহ করে আমাকে, তাছাড়া বৃষ্টির সামনে পরীক্ষা। সিলেবাস নাকি শেষ করে ফেলেছো? তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষা না হওয়া পর্যন্ত সমস্যার শেষ নাই রিপা। পড়ালেখা কি আর এতই সহজ জিনিস? পড়লাম আর হয়ে গেল? পড়তে পড়তে যান জীবন বের হয়ে যায়। তাও কত মানুষ কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারে না, সেজন্য প্রস্তুতি শেষ মুহূর্ত পর্যন্ত নিতে হয়। সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থেকে রিপা বলে, এক কাজ করো। কি কাজ? তোমার সার্কেলে কেউ কাউকে দিয়ে দাও, পরে পরীক্ষার সময় লাগলে তুমিও দেখিয়ে দিও। এমনিও মেয়েটা বোর্ড পরীক্ষা হয়ে গেলে তখন তো তুমি আর পড়াবে না, ভর্তি কোচিংয়ে যাবে। তুমি না হয় কয়েক মাস আগে থেকেই বাদ দিলে, আপাতত পরিচিতি ভালো কাউকে দিয়ে দাও, পড়াক তোমার জায়গায়। এভাবে হয় না রিপা। কেন হয় না? তুমি বলছো তাই তোমার কাছে পানির মতো সহজ লাগছে। বিষয়টা এতখানিও সহজ না। ওর বাবা মা আমাকে ভরসা বিশ্বাস করে, অনেক বছর ধরে পড়ায় বলে নিজের ছেলের মতো আদর স্নেহ করে আমাকে। একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে, এমন হুট করে ছেড়ে দিলে ওনারা মনে কষ্ট পাবে। বৃষ্টিও কষ্ট পাইতে পারে, সামনে ওর পরীক্ষা। এখন মেয়েটাকে কষ্ট দিতে চায় না, আমাকে ওর প্রয়োজন এই মুহূর্তে। লিখন, তুমি এমনভাবে বলছো যেন মেয়েটা তোমার। রিপা প্লিজ, এমন কিছু বইল না যেটা অশোভন শোনায়। বৃষ্টি আমার ছাত্রী, 2-4 দিন ধরে ওকে আমি পড়াই না। অনেক বছরের সম্পর্ক আমাদের, খুব ভালো, সুন্দর ও অনেস্ট একটা সম্পর্ক, কোনো আজায়রা খাতির না। রিপা ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, তাহলে অন্য দুটোর কথা ছাড়ো। ওগুলো ছাড়া যাবে না, দুইটারই SSC পরীক্ষা। অপশন একটাই, আর তুমি একটাই ছাড়ছো ফাইনাল। কিভাবে কি করবে আমি এত কিছু জানি না। আজকেই না করে দিবে, বলবে তুমি কাল থেকে আর পড়াতে পারবে না। নিজের সমস্যার কথা ভেঙে বলবে, যেহেতু তোমাকে অনেক স্নেহ করে, অনেক দিনের সম্পর্ক, নিশ্চয়ই ওনারা বুঝবেন তোমার বিষয়টা। মুখটা কালো হয়ে যায় লিখনের। রিপা তাগাদা দিয়ে বলে, বলবে তো? আর তো অপশন নাই, বলতেই হবে। গুড, আজকেই বাদ দিয়ে আমাকে জানাবে। আমি কিন্তু আর কোনো বাহানা শুনবো না, বলে রাখছি।
এবারে আর মুখে কিছু না বলে কেবল মাথা ঝাঁকায় লিখন। মনে মনে সে অনেক দ্বিধাগ্রস্ত। বৃষ্টির মাকে কিভাবে বলবে ছেড়ে দেওয়ার কথা, সেটাই মাথায় আসে না ওর। কিন্তু একটা না একটা উপায় তো করতেই হবে, কিছু করার নেই। এখন সময় হয়েছে লিখনের সব কিছু ছাপিয়ে নিজেকে নিয়ে ভাবার, নিজের জন্যে কিছু করার। কিন্তু তবুও মন সায় দেয় না বৃষ্টিকে ছেড়ে দিতে। মেয়েটা হয়তো দিশেহারা হয়ে যাবে এমন কথা শুনলে। বৃষ্টির কথা ভেবেই বেশি মন কেমন করছে লিখনের। মন বলছে সে পারবে না ছাড়তে, তার দ্বারা হবে না। রৌনকের কেবিনে টেবিলের এপাশ আর ওপাশে মুখোমুখি বসে আছে ওরা দুই ভাই। ছোট ভাইয়ের জরুরি তলবেই বড় ভাই রাদিন এসেছে তার সঙ্গে দেখা করতে। এসেই খানিকক্ষণ এদিক সেদিকের কথা বলে রাদিন জিজ্ঞেস করে, তুই হঠাৎ আমায় অফিসে এসে দেখা করতে বলি কেন? এমন কি জরুরি কথা যা এখানেই বলা লাগবে? বাসায়ও তো কথা বলা যেত, নাকি বাসায় বলা যাবে না? কেউ শুনে ফেললে সমস্যা। এত অধৈর্য হচ্ছ কেন ভাইয়া? আসছো, কিছুক্ষণ বসো। আমি যেহেতু তলব করেছি অবশ্যই বলবো কেন আসতে বলেছি। তুমি তো অফিসে আসোই না, আজ যেহেতু এসেছো এই কিছুক্ষণ বসো। আমার ছোট্ট একটা কাজ আছে, শেষ করি। ততক্ষণে তোমার জন্য চা দিতে বলি। 1 কাপ ওয়াও লেভেলের চা খাও। লাল চা আমার জন্য বলিস না, ওসব লিকার ভালো লাগে না। স্মিত হেসে রৌনক বলে, চিন্তা করো না, গরম পানির লিকার খাওয়াবো না, ওয়ার্ল্ড ক্লাস চা খাওয়াবো আজ তোমায়। ওয়ার্ল্ড ক্লাস বলিস কি? অফিসে এই জিনিস কিভাবে এলো? তোমার ছোট ভাইয়ের হাত অনেক বড়, জানোই তো, জোগাড় করে ফেলেছি। তাহলে বল 1 কাপ ওয়ার্ল্ড ক্লাস চা দিতে, খেয়ে দেখি কেমন তোর ওয়ার্ল্ড ক্লাস চা। আর কথা না বাড়িয়ে ইন্টারকমে ফোন করে রৌনক চিত্রলেখাকে বলে 2 কাপ চা দিয়ে যেতে। তারপর নিজের কাজে ব্যস্ত হয় সে। চিত্রলেখা চা দিয়ে গেলে রাদিন বেশ আরাম করেই চাটা পান করে। আয়েশ করে শেষ চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে বলে, তুই তো ঠিকই বলেছিস রে, এই তো দেখছি ওয়ার্ল্ড ক্লাস চা। চায়ের কোনো কম্পিটিশন হলে নিঃসন্দেহে এই চা জিতে চ্যাম্পিয়ন হবে। ভাইয়ের কথার বিপরীতে কিছু না বলে আবার কেবল স্মিত হাসে রৌনক। রাদিন হাত ঘড়িতে সময় দেখে। এখানে আসার পর এই পর্যন্ত 7 বার হাত ঘড়িতে সময় দেখেছে সে। আর রৌনকের দৃষ্টি এড়ায়নি। শুধু হাত ঘড়ি নয়, দেওয়াল ঘড়ির দিকেও তাকিয়েছে বেশ কয়বার। বড় ভাইয়ের যে বিশেষ তাড়া আছে তা রৌনক জানে। এবারে মুখ খুলে সে বলে, তোমার বুঝি তারা আছে বের হবার? খানিক অপ্রস্তুত হয়ে রাদিন বলে, না ঠিক তা নয়। তাহলে বারবার ঘড়ি দেখছো যে? কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে নিশ্চয়ই। সামনে একটা অ্যাম্বিশন আছে, সেই রিলেটেড মিটিং আছে একটা। বেশি জরুরি হলে ফোন করে বলে দাও আজ তুমি যেতে পারবে না। রৌনকের কথায় কিঞ্চিত অবাক হয় রাদিন। অবাক হওয়াটা তার চোখ মুখে ফুটে উঠেছে। সে বলে, যেতে পারবো না কেন? এখনো তো সারাদিন পড়ে আছে। দিন পড়ে থাকলেও আমার মনে হয় আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো তা শোনার পর তুমি হয়তো নিজেই আর যাবে না। রৌনকের কথার আগামাথা ধরতে পারে না রাদিন, তাই বলে, ইয়ালি না করে স্পষ্ট করে বল তো কি বলতে চাইছিস। তোর কথায় রহস্য টের পাচ্ছি। রহস্য তো আছে, তবে আমার নয়, তোমার। আমার রহস্য? আমার আবার কিসের রহস্য? তুমি সিঙ্গাপুর যাচ্ছ? রৌনকের প্রশ্নে থতমত খায় রাদিন, কিন্তু নিজেকে সামলে নেওয়ার সম্পূর্ণ চেষ্টাও করে। তার সিঙ্গাপুর যাবার বিষয়টা কেউ জানে না। সে এখনো কাউকে জানায়নি। শুধু তানিয়াকে বলেছে তার পেন্টিংয়ে মন বসছে না, তাই হাওয়া বদলের দরকার, এতটুকুই বলেছে। ভুলেও সিঙ্গাপুর তো দূরের কথা, এটাও জানায়নি যে দেশের বাইরে যাচ্ছে। তাহলে এই খবর রৌনক কিভাবে জানলো? টিকিটটাও সে নিজে কেটেছে, অন্য কাউকে দিয়ে কাটায়নি, যদি বিষয়টা লিক হয়ে যায় এই ভয়ে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই রাত নামে। রাদিনের ক্ষেত্রে হয়েছে তাই। সে কাউকে না জানিয়ে সিঙ্গাপুর যাবে ভেবেছিল, কিন্তু তা মনে হয় আর হলো না। তবে এই মুহূর্তে রাদিনের মাথায় প্রশ্ন ঘুরছে, রৌনক কি তানিয়াকে বিষয়টা জানিয়েছে? প্রশ্নটা করতে যেও চেপে যায় সে। ভাইকে চুপ করে থাকতে দেখে রৌনক নিজেই বলে, অবাক হচ্ছ? অবাক হওয়ার তো কিচ্ছু নেই ভাইয়া। এত বড় ব্যবসা যে সামলাচ্ছে তার জন্য কি এইটুকু খবর রাখা খুব কঠিন কিছু? তুই কি আমার পেছনে সাপ্লাই লাগিয়েছিস? স্পাই লাগানোর কি কোনো প্রয়োজন আছে?
প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্নের তৎক্ষণাৎ জবাব দেয় না রাদিন। 2 সেকেন্ড সময় নেয়, ভাবে, তারপর বলে, হ্যাঁ যাচ্ছি, এটা তো নতুন কিছু নয়। এর আগেও কয়েকবার সিঙ্গাপুর গিয়েছি আমি। আগে যাওয়া আর এখনের যাওয়াটা যে এক নয় তা তুমি ভালো করেই জানো ভাইয়া। তুমি সিঙ্গাপুর ঘুরতে যাচ্ছ না, বরং সেটেল করতে যাচ্ছ। তুমি ভাবিকে চিট করছো। রাদিনের থতমত ভাবটা বেড়ে গেল মুহূর্তেই। নিজেকে সামলে উঠতে হিমশিম খাচ্ছে সে। কথা ধরে আসছে তার, তবুও নিজেকে সামলে নিয়ে বলে, আমি তানিয়াকে চিট করছি? এই কথা তুই বলতে পারলি? তুমি করতে পারছো আর আমি বলতে পারবো না? তুমি তোমার প্রাক্তন প্রেমিকার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছো, এটা তো মিথ্যে নয়। নিজের মোবাইল ফোনটা রাদিনের দিকে এগিয়ে দিয়ে রৌনক আরও বলে, যদি মিথ্যে হয়ে থাকে তাহলে এইসব কি? রৌনকের ফোনের স্ক্রিনে ভাসছে রাদিন ও তার প্রাক্তন প্রেমিকার হাত ধরাধরি করে কক্সবাজারের বিচে হাঁটাহাঁটির মুহূর্তের কিছু স্থির চিত্র। ছবিগুলো দেখে একবার ঠোক গেলে রাদিন। রৌনক বলতে থাকে, এখন বলো না এসব আগের তোলা। ছবি ডিটেলসে গেলে ডেট পাওয়া যাবে, ছবিগুলো কোন দিন কত তারিখে ঠিক কয়টার সময় তোলা। তাছাড়া 2 বছর আগের তুমি আর বর্তমানের তুমির মধ্যে বিশাল ফারাক। সেখানে তোমার ইউনিভার্সিটি টাইমের তুমি আর এখনকার তুমির মধ্যে রাত দিন পার্থক্য। কি বলবে খুঁজে পায় না রাদিন। প্রসঙ্গ অন্যদিকে ঘুরবার চেষ্টা করে বলে, তার মানে তুই সত্যি সত্যি আমার পেছনে সাপ্লাই লাগিয়েছিস? এসব কথা বলে তুমি প্রসঙ্গ এড়াতে পারবে না ভাইয়া। এত বড় ব্যবসা সামলাচ্ছি, চোখ কান বন্ধ করে নয় নিশ্চয়ই। শুধু তো ব্যবসাটা না, বাবা আমার উপর তোমাদের সবার দায়িত্ব দিয়ে গেছে। সেসব দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে গেলেও তো খোঁজ খবর রাখতে হবে তোমরা কে কোথায় কি করছো না করছো। তুই কি তানিয়ার পিছনেও সাপ্লাই লাগিয়েছিস? স্মিত হেসে রৌনক বলে, ভাইয়া তুমি নিজেও জানো চরিত্রের দিক দিয়ে ভাবি তোমার থেকে ফার বেটার। তোমার মতো তার চারিত্রিক সমস্যা নেই। তুই বলতে চাইছিস আমার চরিত্রে দোষ আছে? অবশ্যই আছে। রনক, চেঁচিয়ে ওঠে রাদিন, কিন্তু রৌনক শান্ত কণ্ঠেই বলে, অযথা চেঁচিয়ে লাভ নেই ভাইয়া। আমি চেঁচামেচি করলে তুমি একটু শব্দ করারও সুযোগ পাবে না। যে লোক ঘরে বউ বাচ্চা রেখে প্রাক্তন প্রেমিকার সাথে অনৈতিক সম্পর্ক রাখে তার চরিত্র নিশ্চয়ই পরিষ্কার নয়। আর তুমি ভাবির দিকে আঙ্গুল তুলছো নিজের দোষ ঢাকার জন্য। যে মহিলা তোমার জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করলো। তানিয়া আমার জন্য স্যাক্রিফাইস করেছে। করেনি বলছো? তার কি প্রয়োজন কোম্পানির পেছনে গাধার খাটুনি খাটার? বাড়ির বড় বউ বাসায় থাকবে, আরাম করবে, মন চাইলে শপিং করবে, দেশ বিদেশ ঘুরতে যাবে, পার্টি করবে। কিন্তু এসব না করে সে কোম্পানির পেছনে দিনরাত খাটছে কেন? তোমার জায়গাটা অপূর্ণ না রাখতে। কেউ যেন তোমার দিকে আঙ্গুল তুলতে না পারে, সেজন্য যেন বলতে না পারে তোমার সাইড থেকে কোম্পানিতে কোনো কন্ট্রিবিউশন নেই। তোমার হয়ে তোমার কাজটা সে করছে আর তুমি তাকে চিট করছো। তোমার জন্য এত কিছু করার পর মানুষটা আর যাই হোক এটা ডিজার্ভ করে না। তুমি তাকে ঠকানোর কোনো অধিকার রাখো না। তাছাড়া কার জন্য করছো এসব? তুমি কি মনে করো তোমাকে ভালোবেসে ওই মহিলা তোমার জীবনে ফিরে এসেছে? যদি এমনটা ভেবেও থাকো তাহলে আমি বলছি শোনো, তুমি খুব ভুল ভাবছো। ওই মহিলা শুধুমাত্র তোমার টাকার জন্য এসেছে। আগের হাজবেন্ডের সাথে ডিভোর্সের সময় যেসব টাকা পয়সা পেয়েছিল সব উড়িয়ে শেষ করেছে। তারপর যখন তোমার সঙ্গে দেখা হলো এবং দেখলো তুমি আজও তাকে ভুলে যাওনি, তখনই বুদ্ধি আটলো তোমাকে ফাঁসানোর। তুমি তার জন্য কেবল সোনার ডিম দেয়া হাঁস। এই পর্যন্ত তুমি তার পেছনে বিশাল অ্যামাউন্ট খরচ করে ফেলেছো, যার পাই টু পাই হিসাব আমার কাছে আছে। তুমি কি ভেবেছো তোমরা কে কোথায় টাকা খরচ করছো সেই খবর আমার অজানা? আমার পারমিশন ছাড়া 1 পয়সাও কোম্পানি থেকে নিতে পারবে না তোমরা কেউ। শুধু তাই নয়, তোমার ধানমন্ডির ফ্ল্যাটটায় ওই মহিলা থাকছে। তুমি কি ভেবেছো এসব খবর আমার পর্যন্ত আসবে না? আমার নাকের নিচে তুমি কাণ্ড ঘটাবে আর আমি টের পাবো না? তা তুমি ভাবলে কিভাবে ভাইয়া? সবার কাছ থেকে আড়াল করতে পারলেও আমার থেকে আড়াল করতে পারবে না, এটা শিওর থাকো। কথার এই পর্যায়ে রৌনক থামলে রাদিন জিজ্ঞেস করে, তানিয়া এসব জানে? তুমি বলতে লজ্জাবোধ করলে আমি বলতে পারি, সমস্যা নেই। আমতা আমতা করে রাদিন। তা দেখে রৌনক বলে, তুমি নিজেও ভালো করে জানো তুমি যে বিলাসবহুল জীবনযাপন করছো সেটা শুধুমাত্র তোমার ইনকাম দিয়ে সম্ভব নয়। আর এটাও জানো আমি বললে কোম্পানি থেকে যে শেয়ার তুমি পাও সেটা বন্ধ হয়ে যাবে। কোম্পানির একটা টাকাও যেন তুমি না পাও সেই ব্যবস্থা করার ক্ষমতা আমার আছে। তখন কিন্তু তোমার প্রেমিকা তোমাকে ছাড়তে 2 দিন সময় অপচয় করবে না। তুই কি আমায় হুমকি দিচ্ছিস? তুমি ভালো করেই জানো ভাইয়া, আমি হুমকি ধামকি দেয়ায় বিশ্বাসী নই। সব সময়ই আমার কাজ কথা বলেছে, তাই তোমাকেও সরাসরি বলছি।
তোমার আমার পরে এই সব বিষয় সম্পত্তির মালিক হবে মিমি মিশকাত। অহেতুক তোমার পিছনে এক পয়সা অপচয় করার পক্ষে আমি নেই, বরং যাদেরটা তাদের জন্যই সংরক্ষিত হবে, সময় মতো বুঝিয়ে দেওয়া হবে আসল উত্তরাধিকারীদের। তবে ভাইয়া, তোমার জন্য আমার একটা অফার আছে। রাধিনের চোখে মুখে কৌতূহলী কণ্ঠে সে জিজ্ঞাসা করে, কিসের অফার? একটা চেক এগিয়ে দিয়ে রৌনক বলে, 3 কোটি টাকার চেক লিখে দিলাম। তোমার প্রেমিকা তার প্রাক্তন স্বামীর থেকে ডিভোর্সের সময় মাত্র 50 লাখ টাকা পেয়েছিল, এটা সেই তুলনায় অনেক গুণ। চেকটা দিয়ে সম্পর্কের ইতি টেনে নিজের সংসারে মন দাও। আর তোমার প্রেমিকাকে এটাও বলো, আরও টাকার প্রয়োজন হলে যেন আমার সঙ্গে যোগাযোগ করে, তোমাকে বিরক্ত না করে। এক মুহূর্ত বিরতি দিয়ে রৌনক আরও বলে, আমি জানি তুমি মনে মনে কি ভাবছো। তুমি ভাবছো তোমার প্রেমিকা চেকটা নিবে না, তবে এটা তোমার ভুল। চেকটা সে নিবে তা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তবে যদি না নেয়, অর্থাৎ আমি ভুল প্রমাণিত হই, তাহলে না হয় তুমি তোমার প্রেমিকাকে নিয়ে সিঙ্গাপুর চলে যেও, এদিকটা আমি সামলে নেব। তবে গ্যারেন্টেড আমি একটু ভুল নই। চাইলে বাকিটা তুমি পরীক্ষা করে দেখতে পারো। আমার আর কিছু বলার নেই ভাইয়া, তুমি আসতে পারো। তোমার পরবর্তী সিদ্ধান্তের ওপর সব কিছু নির্ভর করছে আমি কোন স্টেপটা নেব। তবে এটা মাথায় রেখো, আমার জন্য তোমার চাইতে মিমি মিশকাত মোস্ট ইম্পর্ট্যান্ট। হাত ছাড়তে আমার 2 সেকেন্ডও লাগবে না, কিন্তু জীবন থাকতে আমি মিমি মিশকাতকে ছাড়বো না। আমি থাকতে ওরা ওদের বাবার চিটের পরিণাম ভোগ করবে না। ছোট ভাইয়ের কথার পিঠে আর কিছু বলার মতো মুখ নেই রাদিনের, তাই আর কোনো রকম প্রতি উত্তর না করেই বেরিয়ে যায় সে। কিন্তু যাবার সময় চেকটা নিয়ে যায়নি। রাদিন চলে যাবার 1 মিনিটের মাথায় রৌনক এগিয়ে গিয়ে তার কেবিনের বাথরুমের দরজায় নক করতেই ভেতর থেকে বেরিয়ে আসে তানিয়া। তাকে দেখতে স্বাভাবিক লাগছে, মনে হয় যেন সব কিছু তার আগে থেকে জানা, নয়তো এমন কিছুর জন্যে আগে থেকেই সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে রেখেছিল। রৌনক কিছু জিজ্ঞেস করে না, তানিয়া নিজেই বলে, আমি তোমার ভাইয়াকে ডিভোর্স দিব রৌনক। সে আমাকে ছাড়বে কিনা জানি না, তবে আমি সত্যি সত্যি আমার জীবনের তার চ্যাপ্টার ক্লোজ করছি। এই সম্পর্কটার ইতি টানার সময় হয়ে গিয়েছে। আমাদের পারিবারিকভাবে বিয়ে হলেও বিয়ের প্রথম দিন থেকেই আমি তাকে ভালোবাসি, কিন্তু বিনিময়ে তোমার ভাইয়ার সেই উষ্ণ ভালোবাসা কখনোই পাইনি। তবুও আফসোস করিনি কখনো, কারণ আমি জানতাম মানুষটা একান্তই আমার। কিন্তু সেই মানুষ নিজেই নিজের ভাগ আরেকজনকে দিয়েছে, তাও আমার বর্তমানে। তাই সেই ভাগ হয়ে যাওয়া মানুষটাকে আমি আমার জীবনে আর চাই না। I'm always with you, ভাবি, in your every decision. বেরিয়ে যাবার আগে তানিয়া আরও বলে, ডিভোর্সের পর আমি এখানে থাকবো না রনু। যার হয়ে দায়িত্ব পালন করছি সেই মানুষটাই যেহেতু জীবনে থাকবে না, তার হয়ে আর কোনো দায়িত্ব পালন করতে চাই না। রাতেই আমার রেজিগনেশন লেটার তোমার মেল করে দিব। ডিভোর্সের পর আমি আমেরিকা চলে যাব। তুমি চাইলে মিমি মিসকাতকে রাখতে পারবে, তবে আমার একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত? তোমাকে বিয়ে করতে হবে। মা না থাকুক, মায়ের মতো কাউকে প্রয়োজন হবে ওদের সব সময়। তুমি না হয় বাবার জায়গাটা পূরণ করলে। মায়েরা বাবার অভাব পূরণ করতে পারলেও পৃথিবীর কোনো বাবাই মায়ের অভাব পূরণ করতে পারে না। তাই মায়ের জায়গা মায়ের মতো কাউকে লাগবে। এজন্য তোমাকে বিয়ে করতে হবে যদি তুমি মিমি মিসকাতকে নিজের কাছে রাখতে চাও। রৌনকের কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়ে, তা দেখে তানিয়া আবারও বলে, চিন্তা নেই, আমি মায়ের মতো বলবো না তোমায় সবাইকেই বিয়ে করতে হবে। আমি শুধু বলছি বিয়ে করতে হবে। তুমি যাকে চাও তাকেই করবে। যার জন্য তোমার মন পড়ে তাকে আপন করে নাও। যার হাতের চায়ের খুব করে প্রশংসা করলে চাইলে তাকেও করতে পারো, সেটা একান্তই তোমার ব্যাপার। তবে আমার শর্ত বহাল থাকবে। তুমি নিজেও ভালো করে জানো আমি বেঁচে থাকতে মামলা করেও তুমি ওদের দুজনকে নিজের কাছে রাখতে পারবে না। তোমার কাছে একমাত্র সহজ পথই হচ্ছে আমার শর্তটা মেনে নেওয়া। ভেবে দেখো কি করবে। আমি আসছি। বলেই বেরিয়ে যায় তানিয়া। পেছনে রৌনকের কপালে দুশ্চিন্তার ছাপ গাঢ় হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।